শহর গড়ে ওঠার আগে, রাস্তা তৈরি হওয়ার আগেই মানুষ যখন এই মহাদেশকে এভাবে বদলে দেয়নি, তখন ছিল এক ধরনের গর্জন। একটা গভীর ভারী গর্জন, যা আকাশ থেকে নয় বরং মাটি থেকেই আসতো। উত্তর আমেরিকার বিস্তীর্ণ তৃণভূমিতে লক্ষ লক্ষ খুর একসময় মাটি কাঁপিয়ে দিত। দিগন্ত জুড়ে চলত বিশাল এক চলমান জনপদ। ধুলোর ভিতর দিয়ে ভেসে যেত কালো ছায়ার ঢেউ। এগুলো ছিল বাইসন, প্রকৃতির এক অসাধারণ সৃষ্টি, আর সহনশীলতার প্রতীক। হাজার হাজার বছর ধরে তারা এই ভূমিতে বেঁচে আছে। তীব্র শীত সহ্য করেছে, দীর্ঘ খরা পার করেছে, আর প্রকৃতির কঠিনতম পরীক্ষাগুলো দিয়েছে। এটাই তাদের গল্প। একটা পূর্ণবয়স্ক পুরুষ বাইসন, যাকে বলা হয় বুল, তার ওজন 2000 পাউন্ডেরও বেশি হতে পারে। স্ত্রী বাইসনরা কিছুটা ছোট, কিন্তু তাদের শক্তি কোনো অংশে কম নয়। দেখতে তারা ভারী ও ধীর মনে হয়, কিন্তু সেটা শুধু বাইরে থেকেই দেখা যায়। আসলে বাইসন খুব দ্রুত দৌড়তে পারে, ঘন্টায় প্রায় 35 মাইল পর্যন্ত। হঠাৎ দিক বদলাতে পারে, বাধা পার হতে পারে, আর ভয়ঙ্কর শক্তিতে চার্জ করতে পারে। তাদের শরীর যেন পুরোপুরি শক্তির জন্য তৈরি। বিশাল মাথা, বাঁকানো শিং, শক্ত কাঁধ, আর ঘাড়ের উপর উঁচু পেশির কুচ। এই কুচ শুধু চেহারার অংশ নয়, এটা শক্তির কেন্দ্র। এটি তাদের তুষার সরাতে সাহায্য করে আর লড়াইয়ের সময় শক্তি দেয়। বাইসন কোনো সাধারণ প্রাণী নয়, তারা লক্ষ লক্ষ বছরের বিবর্তনের ফল। তাদের পূর্বপুরুষ একসময় ইউরেশিয়ায় বাস করত। বরফ যুগে তারা প্রাচীন স্থলপথ দিয়ে আমেরিকায় আসে। এরপর ধীরে ধীরে পুরো উত্তর আমেরিকার তৃণভূমিতে ছড়িয়ে পড়ে। খরা, শীত, শিকারি সবকিছুর সাথে মানিয়ে নিয়ে তারা টিকে যায়। এইভাবেই জন্ম নেয় আজকের আমেরিকান বাইসন। এক সময় তাদের সংখ্যা ছিল অবিশ্বাস্য। কোটি কোটি বাইসন একসাথে মহাদেশে ঘুরে বেড়াতো। এমন বিশাল দল চলত যে দিগন্তই অদৃশ্য হয়ে যেত। তাদের চলার শব্দে মাটি কাঁপত, বাতাস ভরে যেত ধুলোয়। তারা শুধু এই ভূমিতে বাস করত না, তারা এই ভূমিকে তৈরি করত। কারণ বাইসন যখন ঘাস খায়, তখন নতুন ঘাস জন্মাতে সাহায্য করে। তাদের খুর মাটিকে নরম করে বীজ পুষতে সাহায্য করে, এবং তাদের চলাফেরা পুরো পরিবেশকে জীবন্ত রাখে। এমনকি তারা যেখানে গড়াগড়ি দেয়, সেখানে ছোট জলাধার তৈরি হয়। সেখানে পানি জমে আর নতুন জীবনের শুরু হয়। যেখানে বাইসন থাকে, সেখানে জীবন সবসময় ফিরে আসে। উত্তর আমেরিকার আদিবাসীদের কাছে বাইসন ছিল শুধু একটি প্রাণী নয়, বরং জীবনের উৎস। এদের মাংস ছিল খাদ্য, চামড়া ছিল ঘর ও পোশাক, আর হাড় ছিল হাতিয়ার। কোনো কিছু অপচয় হতো না। এর থেকে বড় বিষয় হলো, তারা বাইসনকে সম্মান করত। এটা ছিল তাদের সংস্কৃতি, বিশ্বাস এবং জীবনের অংশ। শীতকালে এই প্রাণীদের জীবন আরো কঠিন হয়ে যায়। তুষার ঢেকে দেয় পুরো প্রান্তর, খাবার হারিয়ে যায় বরফের নিচে, কিন্তু বাইসন পালিয়ে যায় না। তারা মাথা নিচু করে তুষার সরিয়ে ঘাস খুঁজে বের করে। তাদের ঘন লোম শরীরকে উষ্ণ রাখে, এমনকি তুষার জমলেও ভেতরে তারা নিরাপদ থাকে। ঝড়ের সময় যখন অন্য প্রাণীরা আশ্রয়ের খোঁজে থাকে, তখন বাইসন সেই ঝড়ের মধ্যেই হাঁটে। বসন্ত এলে পরিস্থিতি বদলে যায়, নতুন জীবন আসে। ছোট্ট বাইসন বাচ্চাদের শরীরে থাকে লালচে কমলা রং, তাই তাদের বলা হয় রেড ডগস। তারা খুব দ্রুত বড় হয়, কয়েক মিনিটে দাঁড়ায়, কয়েক ঘন্টায় হাঁটে, আর কয়েক দিনের মধ্যে দৌড়াতে পারে। মা বাইসন তাদের খুব যত্নে রাখে, আর পুরো দল তাদের রক্ষা করে। বিপদ এলে সবাই মিলে বাচ্চাদের চারপাশে দাঁড়িয়ে যায়। কারণ এই খোলা প্রান্তরে বেঁচে থাকা মানে একসাথে থাকা। কিন্তু সবসময়ই বিপদ থাকে। নেকড়ের দল অনুসরণ করে এবং দুর্বলদেরকে খুঁজে বের করে। তবুও সুস্থ বাইসনকে আক্রমণ করা খুবই বিপজ্জনক। একটি লাথি বা হঠাৎ চার্জ পুরো শিকারী দলকে ছত্রভঙ্গ করে দিতে পারে। গ্রীষ্মের শেষ দিকে শুরু হয় প্রজনন মৌসুম। পুরুষ বাইসনরা একে অপরকে চ্যালেঞ্জ জানায়। তারপর শুরু হয় সংঘর্ষ। মাথার সাথে মাথার ভয়ঙ্কর শক্তিতে আঘাত করে, ধুলো উড়ে যায়, শব্দ ভরে যায় প্রান্তরে। শেষে একজন সরে যায়, আর বিজয়ী পায় প্রজননের সুযোগ। কিন্তু বাইসনের সবচেয়ে বড় শত্রু কখনোই নেকড়ে ছিল না, ছিল মানুষ। ঊনবিংশ শতকে
শিকার এতটাই বেড়ে যায় যে কোটি কোটি বাইসন প্রায় শেষ হয়ে যায়। কয়েক দশকের মধ্যে তাদের সংখ্যা নেমে আসে কয়েকশোতে। এটা ছিল প্রকৃতির ইতিহাসে এক ভয়াবহ ধ্বংসযজ্ঞ। তবুও গল্প শেষ হয়নি। কিছু মানুষ এগিয়ে আসে তাদের বাঁচাতে। সংরক্ষণ কর্মী, আদিবাসী সম্প্রদায় এবং পার্ক কর্তৃপক্ষ বাকি বাইসনদের রক্ষা করে। ধীরে ধীরে সংখ্যা আবার বাড়তে শুরু করে। আজ বাইসন আবার কিছু অঞ্চলে ফিরে এসেছে। তাদের পৃথিবী ছোট হয়েছে, কিন্তু তাদের শক্তি এখনো আগের মতোই। সূর্যাস্তের সময় প্রান্তর জুড়ে দল এগিয়ে চলে। লম্বা ছায়ার ঘাসের উপর পড়ে, বাতাসে ধুলোর সোনালি আভা ছড়িয়ে পড়ে। বাইসন টিকে আছে বরফ যুগ থেকে শুরু করে আজ পর্যন্ত। ঝড়, শিকারী, শীত এবং মানুষের লোভ সবকিছু পেরিয়ে তারা পড়েছে এবং আবার উঠে দাঁড়িয়েছে। আর সেই শেষ আলোয় যখন পৃথিবী শান্ত হয়ে আসে, তখন আবার শোনা যায় সেই পুরনো গর্জন।